সবাইকে স্বাগত। এটি নিউজে আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দর্শক, প্রায় প্রতিদিন আমরা ঠিক এই সময়ে হাজির হয়ে যাই হ্যাপেনিং পয়েন্ট নিয়ে। আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করি আমাদের একজন আগত অতিথির সাথে। আমাদের সাথে আজকে যুক্ত আছেন অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, ডিন, বিজ্ঞান অনুষদ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এটি নিউজ স্টুডিওতে। জি, ধন্যবাদ। দর্শক, যেটা বলছিলাম, একজন নতুন অতিথি এবং নতুন বিষয়। আমাদের আজকের বিষয় পরিবেশ বিপর্যয়। পরিবেশের যেই ভৌত, রাসায়নিক এবং যেই বিদ্যমান উপাদানগুলো তা জীববৈচিত্র্যের জন্য যদি ক্ষতির কারণ হয়ে যায়, তার ফলেই পরিবেশের বিপর্যয় হয়। আমি বেশি কথা বাড়াবো না, আমি চলে যাব আমাদের আগত অতিথির কাছে। তার কাছেই জানতে চাবো পরিবেশ বিপর্যয় এবং এর প্রতিকার এবং আমাদের ভবিষ্যৎ কি হতে পারে তার ব্যাপারে বিস্তারিত। আপনাকে আবারও স্বাগত জানিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আসলে এর আলোচনা শেষ হওয়ার মতো না। তারপর আমাদের হাতে সময় যতটুকু আছে তার মধ্যে আমরা ফুটিয়ে তুলব আজকের এই বিষয়টি এবং আপনি কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবো। পরিবেশ দূষণ আসলে আমাদের দেশে, উন্নয়নশীল দেশ, অনেক চেষ্টা করছে এগিয়ে যাওয়ার, তারপরও পিছিয়ে থাকার আরেকটি বড় কারণ আমি মনে করি পরিবেশের উন্নয়ন এবং জীবনের উন্নয়ন হচ্ছে না। কেন হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে একটা ট্রানজিশনাল একটা পজিশন থাকে এবং পুরো বিশ্বব্যাপী উন্নয়ন এবং পরিবেশ মুখোমুখি অবস্থান করে কম বেশি প্রায় সব জায়গায়। ফলে আজকে যেসব রাষ্ট্রগুলো উন্নতি চরম শিখরে আছে তারাও কোনো এক সময় দূষণের মধ্যে দিয়ে গিয়েছে। যেমন আমরা যদি বায়ু দূষণের কথা বলে থাকি, এটার হিস্ট্রিক্যাল ক্রনোলজিক্যাল পর্যালোচনা করি, সবার আগে 2000 সালের থেকে শুরু করে পিছনে যদি আমরা 1900 সাল পর্যন্ত চিন্তা করি, তখন দেখা যায় যে আমেরিকান যেই ডেভেলপমেন্টগুলো হয়েছে তখন সেখানে কয়লাভিত্তিক অনেক ইন্ডাস্ট্রি ছিল, তারা দূষণ করেছে। পরবর্তীতে আরও প্রায় বলা যায় যে 50 বছর পরে এটি ইউরোপের আসছে। ইউরোপীয় আমরা যদি দেখি, ও যে 1953-তে দ্য লন্ডন স্মোক নামে লন্ডনের বায়ু দূষণটি বিখ্যাত ছিল, ইউরোপব্যাপী ওই দূষণ ছিল। এর পরবর্তীতে 2000 সালের কিছু আগে দিয়ে আমরা ইন্ডিয়া, চায়না এই রাষ্ট্রগুলোতে বায়ু দূষণের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করি। চায়না সেখান থেকে নিজেদের উত্তরণ ঘটিয়েছে, ডেভেলপমেন্ট, প্রযুক্তি, অর্থ ইনভেস্ট করে। ইন্ডিয়া এখনও পারে নাই। এখন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এই এশিয়ান এই রাষ্ট্রগুলো এখন এই উন্নয়নের ফেজে আছে। অ্যাট দ্য সেম টাইম তারা অনেক ধরনের দূষণের ভিতরে আছে। আপনার এই কথার পরিপ্রেক্ষিতে অনেকগুলো প্রশ্ন আসছে। আসলে তাহলে কি বলা যায় যে শিল্পায়নের ফলে কি এই পরিবেশ দূষণের একটি বড় কারণ হচ্ছে এবং আমরা কি তাহলে শিল্পায়ন বন্ধ করে দিব? ঠিক শিল্পায়নের এককভাবে এই দূষণটি হচ্ছে না, কয়েকটি উৎসের একটি হলো শিল্পায়ন। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি তাহলে 6টি উৎসের প্রধানতম একটি হলো আমাদের শিল্প কারখানা এবং ইটের ভাটা, এবং এইটা ফলোড বাই আমাদের বিভিন্ন ধরনের নির্মাণ কাজ। এটি রাস্তা খোঁড়াখুড়ি সংস্কার কাজ হোক, আর এলিভেটেড এক্সপ্রেস বা মেট্রোর নির্মাণ কাজ হোক, এই টোটাল সিস্টেমের ভিতরে আমরা দূষণ করছি। এবং আমাদের যে যানবাহনগুলো চলাচল করছে সেখান থেকে আমরা একটি বড় অংশ দূষণ আমাদের হচ্ছে। যেমন আমরা যদি প্রপোর্শনালি চিন্তা করি, নির্মাণ কাজ বা এই জাতীয় অ্যাক্টিভিটি থেকে প্রায় 31%, শিল্প কারখানা থেকে প্রায় 30%, যানবাহন থেকে 15% বায়ু দূষণ হয়ে থাকে। এছাড়াও বর্জ্য পোড়ানো এবং আমাদের গৃহস্থলীয় রান্নাবান্নার থেকে যথাক্রমে 8-10% করে হয়ে থাকে, এবং আরও 10% বায়ু দূষণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে এসে থাকে। তো এটি বায়ু দূষণের প্রেক্ষাপটে বিষয়টি ডিস্ট্রিবিউশনটা এমন। কিন্তু শব্দ দূষণের কথা চিন্তা করলে আমাদের যানবাহনে এককভাবে হর্নের মাধ্যমে এই দূষণটি করে আসছে। আবার যদি পানি দূষণের কথা চিন্তা করি তাহলে আবার আপনি যেটি বলছেন শিল্পায়ন আবার পানি দূষণের জন্য অনেকাংশে দায়ী। আবার আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় আমরা যে দুর্বল, সেখান থেকে অনেক মাইক্রোবিয়াল পলিউশন হচ্ছে। যানজট একটি পরিবেশগত সমস্যা। আমাদের যে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ প্রকল্পগুলো আছে সেখান থেকে আমাদের দূষণ আসছে, ফসিল ফুয়েল থেকে দূষণ আসছে। অর্থাৎ দূষণের যতগুলো উৎস উন্নত বিশ্বগুলো পার করে গেছে, এখন টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের কারণে তাদের সেখানে এই দূষণটুকু কমে এসেছে, কিন্তু আমাদের মতো দেশে এটি পরিপূর্ণভাবে রয়ে গেছে। বলা যায় যে এই যাবৎকালে সবচেয়ে যে দূষণের যে পিকগুলো আমরা, বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, এই সবগুলোর আমরা
পিকে আছি। নতুন আচ্ছা, করে আচ্ছা। আমাদের দৃষ্টি দূষণের অর্থাৎ বিলবোর্ড এবং লাইট পলিউশন এগুলো আমাদের নতুন নতুন কিছু দূষণ আসছে, নিউক্লিয়ার বা তেজস্ক্রিয় দূষণগুলো আসছে। সো আমরা দূষণের মধ্যেই মোটামুটি আছি, এবং সার্বিক যদি আমরা পাবলিক হেলথ বা জনস্বাস্থ্যের বিবেচনা করি, সেখানে এই দূষণ আমাদের অনেকটুকু ভূমিকা রাখছে, আমাদের জনস্বাস্থ্যকে বিঘ্নিত করছে। সাথে সাথে আমাদের প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগৎও এই দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে প্রাণী জগৎ, উদ্ভিদ জগতের পাশাপাশি আমাদের যারা ভবিষ্যৎ শিশু, তারাও কিন্তু ঝুঁকির মধ্যে আছে। এবং আমরা যদি লক্ষ্য করি, বিভিন্ন প্রতিবেদনে প্রায় ৩.৫ লাখ মানুষ এই পরিবেশ দূষণের ফলে মৃত্যুবরণ করে বা মৃত্যু ঝুঁকিতে থাকে আরও অনেক মানুষ। এবং জিডিপি তো বিপুল একটা প্রভাব ফেলে, আমি যদি ভুল না করি প্রায় 8% একটি প্রভাব পড়ে থাকে। আসলে আমরা একটা উন্নয়নশীল দেশ, আমাদের অর্থের প্রয়োজন। আমরা ইতোমধ্যে বিগত সময়ে যে দেখেছি যে অর্থায়ন এসেছে আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য, তার 40% প্রায় ঋণ। আসলে কাঠামোগতভাবেও কিন্তু কি আমরা দুর্বল, যে এই বিষয়গুলো আমরা ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি না? আমরা উন্নয়ন করছি, কিন্তু তা থেকে কিভাবে আমরা সুন্দরভাবে সঠিকভাবে উন্নয়ন হবে, মানুষের জন্য উন্নয়ন হবে এবং কাঠামোগত উন্নয়ন হবে, সে ব্যাপারটার দিকে নজর দিতে পারছি না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি বিষয়টাকে পলিসিকে কাঠামো বলে থাকি, তাহলে আমরা যে খুব পিছিয়ে আছি তা না। আমাদের যথেষ্ট গুড নাম্বার অফ আমাদের এনভায়রনমেন্ট, বায়োডাইভার্সিটি, ডেভেলপমেন্ট রিলেটেড অনেক ভালো ভালো আইন আছে। যেই জায়গাতে আমরা ল্যাগ বিহাইন্ড, সেটা হলো যে এটির প্রয়োগে, এনফোর্সমেন্টে। আমি এই আপনার এখানে এটিএনে আসার আগে সচিবালয়ের সামনে থেকে শিক্ষা ভবনের এই জায়গাটিতে বায়ু এবং শব্দ দূষণের পরিমাপ করে এসেছি, এবং সেখানে আমি লক্ষ্য করেছি যে রাস্তার পাশেই সরকারিভাবে আপনার যদি আমরা আরেকটু এদিকে আসি, যে শিশু পার্কের যে নির্মাণ কাজটি হচ্ছে, তার সমস্ত নির্মাণ সামগ্রীগুলো রাস্তার উপরে ফেলা। তো বেসরকারিভাবে তো করছেই, সরকারিভাবে নির্মাণ সামগ্রী রাস্তার উপরে রাখা, সেখান থেকে গাড়ির সাথে, এই যে গাড়ির চাকার সাথে এই নির্মাণের যে বালিগুলো, সেগুলো পরিবাহিত হয়ে বায়ু দূষণ করছে। অর্থাৎ আমাদের আইন আছে, সে আইনটা প্রয়োগ করার কথা, যেই অধিদপ্তরগুলোর তাদের এই ক্ষেত্রে যুক্ত করতে চাই। যেমন হাসপাতালের সামনে হর্ন বাজানো নিষেধ থাকে, বা এবং এয়ারপোর্টে হর্ন বাজানো নিষেধ, কিন্তু আমরা দেখছি দেদারসে চলছে হর্ন বাজানো। তো এই ক্ষেত্রে কি আমাদের আইনগতভাবে একটু কাঠামোগতভাবে, পলিসিগতভাবে স্ট্রং হওয়া যায় না নাকি? আমরা ওই যে একই কথা, যে এনফোর্সমেন্টের যে জিনিস, অর্থাৎ অনেক ক্ষেত্রে মানুষ জানে না, বা কোনো কোনো ক্ষেত্রে মানুষ জানে না। যেমন এয়ারপোর্টের এটিখানে হর্ন দেওয়া যাবে না, এটি হয়তো তুলনামূলকভাবে মানুষ একটু কম জানে। বা হর্নের বিষয়টি, যে এটি যে একটি অপরাধ, এই জায়গাটা এখনো পর্যন্ত সবাই কানেক্ট করতে পারে নাই। আর স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, গির্জা, প্যাগোডা, হসপিটাল, এগুলো নীরব এলাকা, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006 অনুযায়ী। সো সাধারণ মানুষ তো আর শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা পড়তে যায় না। আমাদের যাদের কাজ ছিল যে এই এলাকার নীরব এলাকা, এটা মানুষকে প্রপারলি কানেক্ট করা, কমিউনিকেট করা। সেই আইনটা তো আইন না, যে আইনটা মানুষ ধারণ করতে পারছে না, মানুষ জানে না। হয়তো মানুষ জানে একজন আরেকজনকে আঘাত করলে এটি দণ্ডনীয় অপরাধ, কিন্তু হর্ন দিয়ে যে আরেকজনকে আঘাত করা হচ্ছে, বাচ্চাদের শ্রবণেন্দ্রিয় নষ্ট হচ্ছে, প্রেগনেন্ট উমেন্টের পেটের বাচ্চার ক্ষতি হচ্ছে, বয়স্ক মানুষের এটি নিতে পারছে না, সেটি যে আইন বহির্ভূত, কতজন মানুষ এটি জানে। ফলে আইনের প্রয়োগের আগে যে সচেতনতার যে বিষয়টা আছে, সেটিও প্যারালালি আমাদের। আপনি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। তাহলে যদি আমি একটু আসি, আসলে পরিবেশ কর্মীর হাতে আমাদের পরিবেশ মন্ত্রণালয়। এখন আমরা হয়তোবা অনেক সময় দেখেছি যে এই নির্দিষ্ট সাবজেক্টে বা নির্দিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন অন্য একজন সাবজেক্টের স্পেশালিস্ট। আমরা তখন আক্ষেপ করে থাকি এই বিষয়ের জন্য যদি সেই বিষয়ের অভিজ্ঞ একজনকে দেওয়া হয়। এখন আমরা তো পেয়েছি, বলা যাচ্ছে আমাদের যে নতুন বাংলাদেশ গড়ার পেছনে যে উপদেষ্টা মণ্ডলী আছে, তাদের মধ্যে পরিবেশ মন্ত্রণালয় একজন পরিবেশ কর্মীর হাতেই। আসলে তার সুফল আমরা কতটা পাবো এবং কোন পর্যায়ে যাবে, সে ব্যাপারটার উত্তরটা আমরা জানবো আপনার কাছ থেকে। একটি বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। সময় হলো একটি বিরতির, সাথেই থাকুন। ফিরছি বিরতির পর।
বিরতির পর আবারও ফিরে আসলাম হ্যাপেনিং পয়েন্টে। আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম, অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান, পরিবেশ কর্মীর হাতে পরিবেশ মন্ত্রণালয়, আসলে আমরা কি দেখব ভবিষ্যৎ এবং কতটুকু পেয়েছি? দেখুন, আমি যদি আরেকটু ওয়াইডার এই জায়গাতে যাই, যে এই ইন্টিরিয়াম গভর্নমেন্টে যে শুধুমাত্র পরিবেশ উপদেষ্টা পরিবেশ কর্মী তা না, এখানে আমাদের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাকি আরও ৭-৮ জন উপদেষ্টাই আছেন যারা কোনো না কোনোভাবে আমাদের সাথে পরিবেশ আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন বা এখনও দিচ্ছেন। সো প্রায় ৩০ ভাগ আপনি চিন্তা করতে পারেন, ২৫ থেকে ৩০ ভাগ উপদেষ্টা কোনো না কোনোভাবে পরিবেশ আন্দোলনের সাথে ছিলেন, আছেন। তো এমত অবস্থায় আমাদের এক্সপেকটেশনটা অনেক হাই। আমরা যাদেরকে নিয়ে কাজ করি তারাও আশেপাশ থেকে আমাদেরকে একটু আশ্বস্ত করেন যে এইবার পরিবেশের জন্য সবচেয়ে ভালো কিছু হবে। ফলে এই যে সময়টা যেটা যাচ্ছে, এটা পরিবেশ আন্দোলনের জন্য কি গোল্ডেন এরা যাচ্ছে না পরবর্তীতে এটার জন্য আমাদেরকে বলতে হবে যে আমরা গোল্ডেন এরাটাকে কাজে লাগাতে পারি নাই এবং তখন দুঃখ করতে হবে, সেটা সময় বলবে। কিন্তু অ্যাজ ইফ নাও আমরা যদি চিন্তা করি, এখনো পর্যন্ত পান্থকুঞ্জ পার্কে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নামবে বা উঠবে, এটা নিয়ে গত 30 দিন ধরে আমাদের পরিবেশ আন্দোলনকারীরা সেখানে ক্যাম্প করে অবস্থান করছে এবং পরিবেশ রক্ষা, গাছ রক্ষার জন্য আন্দোলন করতে হচ্ছে। এখনো পর্যন্ত আনোয়ারা উদ্যানকে রক্ষা করার জন্য আন্দোলন করতে হচ্ছে। আমাদের তিনজন উপদেষ্টা পান্থকুঞ্জে এসে এইখানকার পরিবেশ রক্ষা করার জন্য ওনাদের আগ্রহের কথা, ইচ্ছার কথা জানিয়েছেন আজ থেকে 2 সপ্তাহ আগে, কিন্তু এখনো পর্যন্ত আন্দোলনকারীরা কোনো রকম মেসেজ পায় নাই যে গাছ রক্ষার জন্য সরকারের পক্ষ থেকে কি উদ্যোগ নেবে। তাহলে আমরা যে আশার যেই বিষয়টি আমরা বুকে বাসা বেঁধে বসে আছি, সেই জায়গাটা আমরা বলা যায় যে এখনো পরিপূর্ণভাবে আউটকামটা আমরা দেখতে পাচ্ছি না। আপনি যদি পার্সেন্টেজের কথা চিন্তা করেন, আই উড রাদার সে যে আমরা হয়তো 50 ভাগ আমাদের এক্সপেকটেশন ফুলফিল হয়েছে, এখনো বাকি 50 ভাগ আমাদের রয়ে গেছে। এবং আমাদের খেয়াল রাখা উচিত এই জায়গায় যে পরিবেশের মতো বিষয়গুলো নির্বাচিত সরকার হঠাৎ করে এসে দ্রুত এগুলো ড্রাস্টিক অ্যাকশনে যেতে পারবে না। বর্তমান যে ইন্টেরিয়াম সরকারটা, সেটি ওই ভোটের ম্যান্ডেট নিয়ে, অর্থাৎ মানুষের কাছে ভোট চাইতে হবে, জনপ্রিয় হয়ে যাওয়ার ম্যান্ডেট নিয়ে নেই। এই জায়গাতে একটা সুযোগ রয়েছে যে আইন যেটা বলছে পরিবেশের জন্য যেটা ভালো হবে, রাষ্ট্রের জন্য যেটা ভালো হবে, সেই বিষয়টি কার্যকর করে নেওয়া। নদী দখলদারদের কাছ থেকে যে লিস্ট আছে সেই লিস্ট ধরে উদ্ধার করা, পার্ক, জল আধার এবং আমাদের ওপেন স্পেসগুলো যেখানে দূষণ হচ্ছে, দখল হচ্ছে, এগুলো ড্রাস্টিক অ্যাকশনে যাওয়া উচিত। এখানে আমরা এই সময়টা যদি একবার পার করে ফেলি, পরবর্তীতে আমরা হয়তো এই সুযোগটা আরেকবার নাও আসতে পারি। ফলে আমরা যারা আমাদের যারা নেতৃত্বের যারা ছিলেন, তারা যারা এখন উপদেষ্টা হয়েছেন, তাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভবিষ্যতে যাতে আপনাদেরকে নিয়ে আমাদের আবার যাতে মাঠে না দাঁড়াতে হয়। আপনারা তো ধানমন্ডির গাছ রক্ষা আন্দোলনে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, এখন কেন পান্থকুঞ্জের গাছ রক্ষার জন্য আবার আপনাদের কাছে আমাদেরকে চিঠি নিয়ে যেতে হচ্ছে? আবার কেন আমাদেরকে 3 সপ্তাহ 1 মাস ধরে অপেক্ষা করতে হচ্ছে যে আপনারা সেখানে কি করছেন? সো আমরা আশা করব যে এই বিষয়গুলো দ্রুত একটি সমাধান হবে। তাহলে এই বিষয়টি আসলে আপনার কথা দ্বারা আসলে অনেকগুলো বিষয় সামনে এসে পড়েছে, একটি দারুণ উত্তর দিয়েছেন আপনি। তারপরেও আমি যদি আনতে চাই একটি বিষয়, যে আমরা দেখি যে পাটকে সবসময় আমরা ফোকাস করতে চেয়েছি এবং এবার বর্তমান যে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি পাটকে আরও ভালোভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন এবং পলিথিনকে নিষিদ্ধ করার একটি প্রক্রিয়াতে হাত দিয়েছিলেন, কিন্তু আমরা দেখলাম যে আসলে এখনও তার কোনো আশার আলো দেখতে পাইনি। আসলে কারণটা কি? বিষয়টি আসলে ইমপ্লিমেন্টেশনের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটি, যে জিনিস এখন আবার নিষিদ্ধ করা হচ্ছে বলা হচ্ছে, সেটি কিন্তু 22 বছর আগে অর্থাৎ 2002 সালে এটি নিষিদ্ধ ঘোষিত একটি বিষয়, যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। আমরা সেখান থেকে কোনো কিছু আসলে শিক্ষা গ্রহণ করি নাই, যে কারণে এখন হঠাৎ করে আবার আমরা নতুন যে উদ্যোগটি নিলাম, সে একই কাজটি আমরা করছি। 2002 সালে আমরা পাটকে পপুলার না করে, অর্থাৎ বাজারে বিকল্প উপযুক্ত কাপড়ের তৈরি, পাটের তৈরি, কাগজের তৈরি, যাই হোক না কেন, বিকল্প না এনে আমরা প্লাস্টিক ব্যাগকে নিষিদ্ধ বা ব্যান করেছি। এই 22 বছরে আমরা সেই নিষিদ্ধ জিনিসকে ব্যান রাখতে আমরা পারি নাই, সেটি বাজারে আবার আসছে। কেন? কারণ এই পলিথিন ব্যাগটি স্মার্টলি তার নিজের যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটি সে বাজারে প্রচলন রেখেছে। সে স্বল্প মূল্যে আছে, সে বিনামূল্যে আছে, সে সহজে উৎপাদিত হয়, সহজে পরিবাহিত হয় এবং সে টেকসই।
এই এতগুলো ক্যারেক্টারের অন্য কোনো বিকল্প আমরা সরকারের পক্ষ থেকে বা ব্যবহারকারীদের কাছ থেকে আমরা দিতে পারি নাই, না দিয়ে আমরা যেটা করলাম যে আমরা বাজারে আমরা শুধুমাত্র মনিটর করলাম, উৎপাদন ব্যবস্থার উপরে কোনো ইন্টারভেনশন করলাম না, আমরা আমদানির উপরে কোনো ইন্টারভেনশন করলাম না, আমরা বিকল্প অ্যাভেলেবেল করলাম না। ফলে যেই জিনিস কাজ করবে না আমরা বুঝতে পারি, সেই জিনিস ইমপ্লিমেন্ট করতে যাওয়াটা আমাদের দ্বিতীয়বার চিন্তা ভাবনা করা উচিত যে আমি মানুষ যে জিনিস 22 বছরে গ্রহণ করে নাই বা করতে পারে নাই, সেটি আমি হঠাৎ করে যে আবার আলোচনার টেবিলে নিয়ে আসলাম, কি বিকল্প আমি নিলাম, এই প্রশ্নটি নিজের কাছে করা উচিত আমাদের, এবং উপযুক্ত বিকল্প অ্যাভেলেবেল করে আমরা সেটি করতে পারি। আমরা বারবার সমাধানটি দিচ্ছিলাম, বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে পৃথিবীতে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি উৎপাদনে রোল মডেল, আমাদের প্লাটিনাম ইন্ডাস্ট্রি পৃথিবীতে সর্বোচ্চ। সো সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে বা আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে কাজে লাগালে বিজিএমইর সাথে পরিবেশ অধিদপ্তর কি মিটিং করেছে, পরিবেশ মন্ত্রণালয় কি মিটিং করেছে যে আমাকে এত লক্ষ বা এত কোটি বাজার ব্যাগ দাও? যখনই পলিথিন নিষিদ্ধ হচ্ছে সকল মানুষের মাইন্ডসেট তো আমি বাজার করব কিভাবে, অথচ প্র্যাকটিক্যালি সেটা না। আমাদের ফ্যাট বোতল রয়েছে, সিঙ্গেল ইউজ প্লেট, গ্লাস ইত্যাদি আরও অনেক জায়গা আছে, কিন্তু মানুষের মাইন্ডসেটটা যেই জায়গাতে রিড করতে পারে নাই আমাদের মন্ত্রণালয় যে বাজার করব কিভাবে, সেই সমস্যাটির সহজ সমাধান ছিল ঊর্ধ্বগতির বাজারে আবার নতুনভাবে প্যাকেজিং এবং সাথে সাথে শুধুমাত্র কেন পাটের তৈরি বা কাগজের তৈরিকে আমি বিকল্প চিন্তা করব, আমার তো বায়োপ্লাস্টিক রয়েছে, অর্থাৎ বায়োডিগ্রেডেবল, যেটি ডিগ্রেডেবল কিন্তু পরিবেশ বান্ধব। এই ধরনের প্লাস্টিক পৃথিবীর অনেক জায়গায় ব্যবহৃত হচ্ছে, সেই জায়গায় পরিবেশ মন্ত্রণালয় প্রণোদনা দেওয়ার দরকার ছিল, গবেষণা করা দরকার ছিল, বিশ্ববিদ্যালয়গুলোকে কানেক্ট করা দরকার ছিল, অন্যান্য যারা ইন্ডাস্ট্রি আছে তাদেরকেও কানেক্ট করা দরকার ছিল, এমনকি যারা পলিথিন উৎপাদন করছে তাদের লাইভলিহুডের কথাও বিবেচনা করে তাদেরকে দিয়ে বায়োপ্লাস্টিক কিংবা অন্যান্য পরিবেশ বান্ধব উৎপাদনের দিকে আমাদের যাওয়ার সুযোগ রয়েছে, কিন্তু সেটা এখন আমরা কাজে লাগাইনি। আমরা আশা করব সেই জায়গায় পরিবেশ মন্ত্রণালয় চিন্তা ভাবনা করবে। দারুণ কিছু পয়েন্ট আপনি আসলে তুলে ধরলেন। এখন আপনি অনেকদিন ধরে কাজ করছেন, আপনি একটু আগে বলেন আপনি একটি কোথায় ছিলেন যেন, আমাদের সচিবালয়ের সামনে আপনি কাজ করে এসেছেন। আসলে আমাদের সামনের ভবিষ্যৎটা কি দেখেন, এবং আপনার কাছ থেকে অনেকগুলো পয়েন্ট আপনি বলেছেন, আর কি কি বিষয়ের উপর আমরা নজর রাখলে আমরা সুন্দর একটি ভবিষ্যৎ পেতে পারি? দেখুন, প্রথমে পরিবেশ যে আমাদের সার্বিকভাবে ক্ষতি করছে এটা পলিসি মেকাররা বুঝতে হবে, তারা এখনো পর্যন্ত বুঝেছে এটা মনে হচ্ছে না, কারণ পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট এখনো আন্তঃ মন্ত্রণালয় চিন্তা করলে সর্বনিম্নের একটি, মাত্র 1500 থেকে 1700 কোটি টাকা পার ইয়ার বাজেট দেওয়া হচ্ছে এই মন্ত্রণালয়ের, যেখানে লোকবল স্বল্পতা রয়েছে। সমস্ত দেশে এখনো পর্যন্ত উপজেলা লেভেল পর্যন্ত বা তো দূরের কথা জেলা লেভেল পর্যন্ত এটির অফিসার নিয়োগ করা হয়নি। সো পরিবেশ মন্ত্রণালয় বাজেট যেমন বাড়াতে হবে, অর্থাৎ ভবিষ্যৎ পরিবেশকে ভালো করতে হলে এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সাথে সাথে এই মন্ত্রণালয়ের লোকবল বাড়ানোর জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে। বিসিএস ক্যাডার সার্ভিসে এখনও পরিবেশটি অন্তর্ভুক্ত করা হয় নাই, অথচ সমবায়, শিক্ষা, পশু সব কিছু আছে, পরিসংখ্যান সব বিসিএস ক্যাডারের অফিসার আছে উপজেলায়, পরিবেশ মন্ত্রণালয়ের নাই। অথচ মানুষের গড় আয়ু 6 থেকে 8 বছর কমে যাচ্ছে পরিবেশ দূষণের কারণে। সার্বিকভাবে আমাদের বায়ু, পানি, মাটি সব কিছু আমাদের দূষিত হয়ে আছে। পৃথিবীর অন্যতম দূষিত রাষ্ট্র, দূষিত রাজধানীর তকমা আমাদের উপরে আছে। সো আমরা এখনই এই ভবিষ্যৎকে এনশিওর করতে হলে পরিবেশ মন্ত্রণালয়কে যেরকম জনবান্ধব সিদ্ধান্ত নিয়ে, ইমপ্লিমেন্টেবল সিদ্ধান্ত নিয়ে কতগুলো কাজ করতে হবে, সাথে সাথে গবেষণা এবং লোকবল বাড়িয়ে সেটি সার্বিকভাবে হোলিস্টিকভাবে। একদম দারুণ বলেছেন জনাব অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। আপনার দিক নির্দেশনাগুলো আশা করি আমরা যারা নীতি নির্ধারণের পর্যায়ে আছে তারা শুনবে এবং সেই ব্যাপারে ব্যবস্থা নেবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আমাদের সাথে যুক্ত ছিলেন অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার, ডিন বিজ্ঞান অনুষদ, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বিভাগ, এবং আজকের বিষয় ছিল পরিবেশ বিপর্যয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আগামীকাল আবারও দেখা হবে। ধন্যবাদ।